একজন মাঝির দাঁড় বেয়ে মানে কি? দাড়ি বেয়ে? অবশ্যই না। দাঁড় বেয়ে মানে হলো নৌকা বেয়ে। আপনারা আমরা বৈঠাতে যে নৌকাটা যে পরিচালনা করি ওটাকেই বলা হয় দাঁড় বেয়ে। অর্থাৎ নৌকা বেয়ে 15 কিলোমিটার যেতে। তার মানে আপনি যদি এইভাবে চিন্তা করেন, এই যে মাঝি উনি কি করলো? 15 কিলোমিটার গেল। আচ্ছা, একজন মাঝি দাঁড় বেয়ে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার যায়। দাঁড়ের বেগ কত? স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার যায়। বাইয়ে গেলে খালি বালিয়ে গেলে অত কিছু দরকার না। মেইন কথাটা আপনি অনুকূলে আর প্রতিকূলে আছে কিনা। স্রোতের অনুকূলে প্রতিকূলে আছে, তার মানে একজন মাঝি দাঁড় বেয়ে 15 কিলোমিটার যাওয়ার সময় স্বাভাবিকভাবে স্রোতের অনুকূলে যাইতেছে। সে গেছে কত কিলোমিটার? 15 কিলোমিটার। আচ্ছা, মোট যেহেতু সময় লাগছে 4 ঘন্টা, যাইতে 2 ঘন্টা, আসতে 2 ঘন্টা, এটা কিন্তু সম্ভব না। কেন সম্ভব না? যাওয়ার সময় স্রোতে কিন্তু সহযোগিতা করছে, আর আসার সময় কি করছে? স্রোতে বাধা দিছে। সুতরাং এখানে দেখেন, আপনি যদি একটা ধারণা করে নেন, মনে করেন যে মাঝির যে নৌকার গতিবেগ ছিল বা দাঁড়ের গতিবেগ ছিল 10 কিলোমিটার 1 ঘন্টা। আচ্ছা, তাহলে 5 কিলোমিটার কেরা সহযোগিতা করছে? স্রোতে সহযোগিতা করছে। আমরা ধরে নিলাম 10 কিলোমিটার নৌকার বেগ আর 5 কিলোমিটার স্রোতের বেগ। সুতরাং সে কিন্তু 15 কিলোমিটার চলে গেছে। কোনো সমস্যা হয়েছে 15 কিলোমিটার যাইতে? আচ্ছা, এখন আসেন, এই মাঝি বেচারা একটু সময় লাগছে কিন্তু টোটাল 1 আওয়ার, 1 ঘন্টা। ঠিক আছে, 1 আওয়ার, 1 ঘন্টা সময় লাগছে। আচ্ছা, এখন আসেন একটু এই দিক থেকে ফিরে আমার তো এই জায়গায় আসতে হবে, এই 15 কিলোমিটার তো আবার আসতে হবে। কারণ এখানে বলছে একজন মাঝির ধার বেয়ে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে। ফিরেও কিন্তু 15 কিলোমিটারই আসবে। আচ্ছা, ধরে নিছি তো আমরা 10 কিলোমিটার। আচ্ছা, উনি 10 কিলোমিটার আবার দাঁড় বাইলো, নৌকা বাইলো, কিন্তু 5 কিলোমিটার তো বাধা দিবে। তো এই সময়ের মধ্যে 1 ঘন্টায় উনি কতটুকু আসতে পারলো? 5 কিলোমিটার। 1 ঘন্টায় আগে কিন্তু 1 ঘন্টায় উনি 15 কিলোমিটার গেছে। কারণ এখানে আপনি লক্ষ্য করেন 10 কিলোমিটার উনি নৌকা বাইছে আর 5 কিলোমিটার স্রোতে সহযোগিতা করছে। তার মানে 1 ঘন্টায় উনি কত কিলোমিটার গেছে? 15 কিলোমিটার। এখন যদি উনি ব্যাক করতে চায়, 10 কিলোমিটার উনি বাইলো, ঠিক আছে, কিন্তু 5 কিলোমিটার তো স্রোতে আটকাই দিল। তাহলে 1 ঘন্টায় সে যাইতে পারলো কত কিলোমিটার? মাত্র 5 কিলোমিটার। অনুরূপভাবে পরের 1 ঘন্টা আসেন, একই হবে না? অনুরূপভাবে ওনার এই 15 কিলোমিটার পথ ফিরে আসতে মোটের পর কয় ঘন্টা সময় লাগলো? 3 ঘন্টা। দেখেন এখানে 5 কিলোমিটার 5 কিলোমিটার 5 কিলোমিটার 15 কিলোমিটার হয়েছে না? এই 15 কিলোমিটার পথ ফিরে আসতে ওনার কিন্তু সময় লাগছে 3 ঘন্টা। তাই কিন্তু বলে দিয়েছে একজন মাঝি দাঁড়বে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। দেখেন তো 4 ঘন্টা লাগছে না? 10 আর 5, এই 15 কিলোমিটার যাওয়ার সময় লাগছে 1 ঘন্টা, কিন্তু এই 15 কিলোমিটার আসার সময় লাগছে কয় ঘন্টা? 3 ঘন্টা। আপনি ক্লিয়ার বুঝতেছেন না? নৌকার বেগ 10 কিলোমিটার/ঘন্টা। নৌকার বেগ কত? 10 কিলোমিটার/ঘন্টা। আর স্রোতের বেগ কত? 5 কিলোমিটার/ঘন্টা। এই তো। আর আপনার এখানে চাইছে কি? দাঁড়ের বেগ কত? এই দাঁড়ের বেগ মানেই হলো নৌকার বেগ। ব্যাস, হয়ে গেল। আমার মনে হয় অঙ্কটা ক্লিয়ার, তাই না? নাকি বুঝি নেই? অনেক বুঝছি না? একদম পানের মতো এই ধরনের অঙ্ক আসলে কিছু না। আচ্ছা, নেক্সট আমরা পরবর্তী অঙ্কটা একটু দেখি। দেখেন, উই নো দ্যাট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মাঝে মাঝে কিছু অঙ্ক ইংরেজিতেও দিয়ে থাকে, আগে দিত বেশি। 12 মেন মানে 12 জন মানুষ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক, একটি কাজ সম্পন্ন করতে পারে ইন 18 ডেজ, 18 দিনে। আপনি খুব ফোকাস করবেন, এই যে আপনার অঙ্কগুলো ইংরেজি অর্থ বুঝতেছেন বা আপনার নানানভাবে চেষ্টা করতেছেন, আপনি সব সময় মূল জায়গায় ফোকাস করার চেষ্টা করবেন। সেটা হলো 12 জন লোকের সময় লাগে কয়দিন? 18 দিন। কয়টা কাজে? একটা কাজে। আচ্ছা, 6 ডে লেটার, 6 ডেজ আফটার, 6 দিন পরে, দে হ্যাড স্টার্টেড ওয়ার্কিং, ফোরম্যান জয়েন্ট, 6 দিন পরে তাদের কাজের সাথে আরো 4 জন লোক জয়েন করলো। আচ্ছা, একটু স্বাভাবিক মাথায় আমরা একটু চিন্তা করি তো দেখি এই অঙ্কের মধ্যে কি চাইছে সেটা আমরা আগে না আনলাম, আগে লক্ষ্য করি বিষয়টা।
যে 6 দিন পরে, তার মানে 6 দিন কিন্তু এই 12 জন লোক কাজ করছে, 6 দিনে অবশ্যই 1/3 অংশ কাজ করে ফেলাই দিছে। স্বাভাবিক, আপনি লক্ষ্য করেন 12 জন লোক 18 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। আচ্ছা, তাহলে 6 দিনে অবশ্যই 3 ভাগের 1 ভাগ করে ফেলছে। কি স্বাভাবিক না ব্যাপারটা? 6 দিনে 3 ভাগ 1 ভাগ করে ফেলছে, কিন্তু কয়জন লোকে? এই 12 জন লোকে। আচ্ছা, কতটুকু দেখেন, কয় দিনে? 6 দিনে, 6 ডেজ। দেখেন এই 6 দিনে 12 জন লোকে 1/3 অংশ কিন্তু কাজ করে ফেলছে। এখন কাজ বাকি রয়েছে কত? 2/3। এটা কি বুঝছি? 2/3 বাকি রয়েছে। খুব সহজ, আপনি খেয়াল করেন, আপনাকে যদি বলা হয় এইভাবে, ধরেন একটি কাজের এত অংশ আপনি শেষ করছেন, বাকি রইল কতটুকু? একেবারে কিছু না, আপনি খালি দেখবেন কি, এজ দেখেন এখানে এটা কত? 7। এর নিচের 7 ঠিক রাখবেন, দেখবেন এই যে এইটা 7 হইতে, এখানে 7 হইতে আর কত লাগে? 4 লাগে না? এই 3 কে 7 এ পরিণত করতে কত লাগে? 4 লাগে। তার মানে বাকি রয়েছে কত? এতটুকু। খুব সহজ না? যেমন মনে করেন যে এইভাবে আছে 11/3, সাপোজ এতটুকু কাজ আপনি করে ফেলছেন, বাকি রয়েছে কতটুকু? কিচ্ছু না, 8/11। কি ব্যাপারটা বুঝছেন? এবং দেখবেন তার প্রমাণ কি, যোগ করে দেখেন, পুরাটা মানে তো একটাই, যোগ করে দেখেন আপনি 11 কে লসাগু না, 3 + 8 সমান সমান কত আসে দেখেন তো? 11/11 সমান সমান 1 তো। মানে একটা বলতে পুরা কাজই তো বোঝায়। সো এগুলো তো কোনো ঘটনাই না, আপনি জাস্ট দেখবেন 1/3 শেষ হয়ে গেছে, অবশ্যই তাহলে 2/3 বাকি আছে। এখন এই 2/3 কাজ করার জন্য যদি ব্রাদার আপনার এই 12 দিনই লাগতো, 12 ডেসি কিন্তু আপনার লাগতো যদি লোক 12 জনই থাকতো, রাইট? কিন্তু লোক আমার কত বাইরে গেছে? কয়জন? 4 জন বাইরে গেছে, যে ফোরম্যান জয়েন্ট। লোক হয়ে গেছে কয়জন? 16 জন। যেহেতু 16 জন হয়েছে, কয় গুণ বাড়ছে দেখেন তো? 1 গুণ বাড়ছে না? আচ্ছা, 16 1 গুণ কত? 4। 4 বাড়ছে। তার মানে এখানে কত গুণ বাড়ছে? 1 গুণ বাড়ছে, 4 ভাগের 1 ভাগ বাড়ছে, লোক 4 ভাগের 1 ভাগ বাড়ছে। তাহলে দিন 4 ভাগের 1 ভাগ কমবে, স্বাভাবিক। 12 4 ভাগের 1 ভাগ কত? 3। 3 কমে যাবে, -3 ডেজ সমান সমান আপনার রেজাল্ট হবে কি 90 ডেজ। 90 ডেজ না দিন, এটাই রেজাল্ট। দেখেন আপনি প্রশ্ন করে না করে 12 জন লোক একটি কাজ করতে পারে 18 দিন। 6 দিন পর তাদের সাথে আরো 4 জন লোক জয়েন করলো। হাউ মেনি ডেজ? ইন হাউ মেনি ডেজ, কত দিনে? উইল অল অফ দেম, তারা সবাই মিলে একসাথে কাজটা, বাকি কাজটা সম্পন্ন করতে পারে। রিমেইন ওয়ার্ক মানে বাকি কাজ, অর্থাৎ তারা সবাই মিলে কয় দিনে বাকি কাজটা সম্পন্ন করতে পারে? অবশ্যই 9 দিন। কারণ কি, লোক আমার বাইরে গেল কয়জন? 4 জন। 4 জন বাইরে গেছে মানে কি? 4 ভাগের 1 ভাগ, মানে 4 ভাগের 1 ভাগ বাড়ছে, সুতরাং আমার দিন কি 4 ভাগের 1 ভাগ কমবে, এটা স্বাভাবিক। অঙ্ক করার কি আছে? বুঝছি আমরা? মনে হয় ব্যাপারটা বুঝতে পারছি, একদম কোনো ঘটনা না। আচ্ছা, তারপরেও যদি না বোঝেন ব্রাদার্সরা, আমি একটা কথা বলি খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো আমি যতই আপনাদেরকে অঙ্ক বোঝাই, যত কিছুই করি, আপনি যদি নিজে প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? আপনি প্রতিদিন প্র্যাকটিস করেন, আইকিউ এর উপর প্র্যাকটিস করেন, ম্যাথের উপরও প্র্যাকটিস করেন, ঠিক আছে? এবং প্র্যাকটিস যখন আপনি করতে যাবেন তখন আপনার অনেক সমস্যা তৈরি হবে। যে প্রবলেমগুলো হবে, আপনি জাস্ট আপনার কমেন্টস বক্সে আমাকে জানায় দেন, আমি তার উপরে ভিডিও করে আমি আপনার প্রবলেম সলভ করব। কিন্তু আপনি যদি নিজের সমস্যায় না পড়েন তাহলে কিন্তু আমি যতই সমাধান করে দিই, এটা আপনার কাজে লাগবে না। আপনাকে নিজের সমস্যা ফেস করতে হবে, সমস্যায় পড়তে হবে। আপনি কোনোভাবেই ওই সমস্যা থেকে উত্তীর্ণ হতে পারছেন না, সেক্ষেত্রে আমি আপনার পাশে দাঁড়াবো, এটা ভালো হয়। দেখেন এরপরে আসেন, দেখেন এখানে একটা অঙ্ক আছে, লক্ষ্য করেন। tan আলফা সমান সমান 20/21 হলে অতিভুজ কত? এই তো অঙ্কটা, অতিভুজ কত? আচ্ছা, একটু খেয়াল করেন, আমরা সাধারণভাবে একটু খেয়াল করি যে আমাদের এখানে কয়েকটা ফর্মুলা আছে, সেটা হলো tan সমান সমান লম্ব বাই ভূমি, এটা কিন্তু আমরা জানি। cot সমান সমান ভূমি বাই লম্ব, sin সমান সমান লম্ব বাই অতিভুজ, আর cos সমান সমান ভূমি বাই অতিভুজ। এই 4টা কথা কিন্তু আমাদেরকে জানতে হবে, জানা থাকতে হবে। তবে সাধারণত এখানে যে জিনিসটা আসে যে অতিভুজ কত, এগুলো কিন্তু নানান ধরনের অঙ্ক। এখানে যেমন আপনার tan এ চাইছে,
বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে এই সংখ্যাগুলো কিন্তু ক্রিয়েট করে। জাস্ট আপনি এখানে একটা ফর্মুলা খেয়াল করবেন, আপনি দেখেন হয় কি আসলে, যেমন আমরা জানি কিন্তু এই যে পিথাগোরাসের এই যে সূত্রটা, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। সাপোজ মনে করেন অতিভুজটা এ, বর্গক্ষেত্র মানে কি এ স্কয়ার। আচ্ছা, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। এটা যদি আমি বি ধরি তাহলে এটা কি হবে? বি স্কয়ার। আর এটা যদি সি ধরি তাহলে এটা কি হবে? সি স্কয়ার। ব্যাপারটা তো এই। আচ্ছা, এখন ধরেন ওনারা বলে দিল এভাবে যে লম্ব আছে 4, ভূমি আছে 3, অতিভুজ কত? এ কোনো কোনো অঙ্ক হইলো? আচ্ছা, আপনি দেখেন এখানে দেখেন মানটা বসান। 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার 16 প্লাস 9 সমান সমান 25 সমান সমান 5 স্কয়ার। মানে কি এ সমান সমান 5 হয়ে গেল না? কিন্তু আপনার এই অঙ্ক করার সময় আছে, এই অঙ্ককে আপনাকে করতে হবে একদম না। আপনি জাস্ট এই যেগুলো একটু খেয়াল করেন, দেখেন কিছুই না। যদি আপনার 3/4 এই আকারে যদি থাকে, অর্থাৎ একটা যদি হয় 3 আর একটা যদি হয় 4, ব্রাদার অতিভুজ 5 হবেই। এটা যদি হয় 6, এটা যদি হয় 8, অতিভুজ 10 হবেই। দেখেন বিশ্বাস নয় মিলাই দেখেন, 36 আর 64 কত হয়? 100। 10 স্কয়ারই তো 100, স্বাভাবিক না? আচ্ছা, যদি হয় 15 আর যদি হয় 20, এটা আপনার 25 হবেই। আচ্ছা, যদি হয় আপনার 20, 21, এটা আপনার 29 হবেই। ঠিক আছে, জাস্ট এই কটা কথা মনে রাখলে তো আপনি কমন করে যায়। এই দেখেন আমি আপনাকে বুঝাই দিতেছি। 3 স্কয়ার মানে 9, 4 স্কয়ার মানে কত? 16, 25, 5 এর বর্গ 25, 36, 64, 100, হ্যাঁ 10 এর বর্গ 100, 15, 225, 15 স্কয়ার 225, আর 20 স্কয়ার 400, 625, 25 স্কয়ার 625। আচ্ছা, 20 স্কয়ার মানে 400, 21 স্কয়ার মানে 441, 841, 29 স্কয়ার মানে 841। সো আপনার এখানে যে অঙ্কটা আছে 20/21 অতিভুজ চাইছে না, সুতরাং অতিভুজ এখানে কি হবে? 29। জাস্ট আপনি এই কটা যদি মনে রাখেন, এর বাইরে থেকে আসে না সাধারণত। আমি কি বুঝাইতে পারছি? বেশি কঠিন লাগলো? তো যাই হোক, এরকম নতুন নতুন সমস্যাগুলো আপনারা বলবেন। যেমন আমাদের ফেসবুক গ্রুপ আছে বা আমাদের যে কিছু মেসেঞ্জার গ্রুপ আছে, এরা অনেকেই তাদের সমস্যাগুলো জানাচ্ছে। ঠিক আছে, আমি সেই অনুসারে সমাধান দেওয়ার চেষ্টা করছি। আপনারা কমেন্টস বক্সে আপনাদের সমস্যাগুলো জানাবেন। আইকিউ এবং ম্যাথ সংক্রান্ত বি ইউনিটের, জাবি বি ইউনিট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিট, যত সমস্যা আছে আমি আপনাদের পাশে থাকবো যদি আপনারা রাখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।